সেরা পত্রদাতার কথা শুনব। মে মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা অরিজিৎ দাস অধিকারীর একটি সাক্ষাৎকার, তার সঙ্গে কথা বলছেন দেবর্ষী ঘোষ। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীর বিষয় ছিল পাশফেল, আর এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন অরিজিৎ দাস অধিকারী, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। অরিজিৎ বাবুকে আমরা স্বাগত জানাই। নমস্কার, আমার সকল শ্রবণ সাথীদের স্বাগত জানাই। অরিজিৎ বাবু লিখছেন কতদিন ধরে প্রাত্যহিকীতে? 2020 সালে আমার প্রথম চিঠি পড়া হয়েছিল সত্যি কথা মিথ্যে কথা বিষয়ে, সেখান থেকেই প্রাত্যহিকের সঙ্গে পথ চলা। আচ্ছা, 2020 মানে কোভিডের সময়, করোনার সময় যখন সবাই গৃহবন্দী, তখন প্রায় নিউজ পেপারও বিক্রি বন্ধ। সেরকম একটি সময়ে আমি বেতারকেই আশ্রয় করে বেঁচেছিলাম, এবং বেতার ছিল আমাদের বিনোদনের শুধু স্বরলিপি নয়, আমাদের ঐতিহ্যেরও দিনলিপি হয়ে উঠেছিল বেতার। আপনি লিখছেন তো, তার মানে মোটামুটি 4 বছর যদি ধরি, কিন্তু শ্রোতা হিসেবে প্রাত্যহিকের সঙ্গে সংযোগ সেটা কত বছর? প্রাত্যহিকী শুধু নয়, বেতারের সঙ্গে সংযোগের পেছনে আমার স্বর্গীয় বাবার কথা তো বলতেই হয়, মুরারীমোহন দাস অধিকারী। তিনি আমাদের যখন মুখে বুলি ফুটেনি তখন থেকেই কিন্তু বেতারের সঙ্গে যুক্ত। আচ্ছা, মানে বাড়িতে শোনার একটা চল, বাড়িতে শোনার চল আছে, এবং বিশেষ করে মহিষাসুর মর্দিনী হলে গোটা গ্রাম, মানে কারোরই বেতার নেই এরকম কোনো বাড়ি থাকতো না। সে সময় প্রত্যেকটা বাড়িতে বেতার একসঙ্গে বাজতো, তখন তাই তো লাউড স্পিকারের চল ছিল না। আপনার বাবার কথা আপনি বলছিলেন যে শেষ জীবন পর্যন্ত রেডিওকে সাথী করেছিলেন, এবং শুধু বাবা নয়, আমার দু দিদি মূলত আমাকে মানুষ করেছেন, আমার বড়দি এবং ছোটদি, তারা এখনো কিন্তু নিয়ম করে রেডিও শোনেন। বেশ। আর এই যে রেডিওর প্রতি ভালোবাসা, এটা কি আপনার পরবর্তী প্রজন্মেও সেটা সঞ্চারিত হয়েছে? হ্যাঁ, পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয়েছে, এবং হওয়াটাই স্বাভাবিক। আমার ছেলেও প্রাত্যহিকীতে 5টা চিঠি লিখেছেন, এবং 5টাই পড়া হয়েছে। ও স্টুডেন্ট, বেতার পরিবারের যেভাবে মিশে গেছে, আর সেই মেশা থেকে আমি বুঝতে পারছি যে বেতার আমাদের পরিবারকে অন্তত ছাড়ছে না। বেশ। আর আপনার এই যে প্রথমবার সেরা হওয়া, এটায় বাড়িতে, পরিবারে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের কি প্রতিক্রিয়া? প্রথম কথা, আমার নিজেরই যেন মনে হয়েছিল যে বেতার কমে গেছে, এই ধারণাটা আমারও হয়েছিল। কিন্তু একটা ঘটনা, যখন আমরা খাবার খাই, একটা বালির কণা পড়লে বুঝতে পারি আমাদের চোয়াল কত জোরে চলে এবং কত সাবলীল। ঠিক তেমনি এই ঘোষণার সাথে সাথে সবচেয়ে যেটা উল্লেখ করার কথা, যারা বেতারে কোনোদিন লেখেন না, আমরা লিখি, আমরা কান পেতে রই কখন লেখাটা শোনা হবে, কিন্তু যারা কোনোদিনই লেখেন না, তারাও যে বেতার শোনেন মন দিয়ে, সেটা কিন্তু আমি ভীষণভাবে পেয়েছি। বাস্তব কথা যে প্রচুর মানুষ যাদের সঙ্গে কলেজ জীবনে কাটিয়েছি, যারা আমাদের অধ্যাপক ছিলেন, যারা আমাদের পড়িয়েছেন, তারাও কিন্তু বেতার যে শোনেন, এটার পরে বুঝতে পেরেছি। আর অনেক ক্ষেত্রেই শোনা যায় যে আগে রেডিও যতটা জনপ্রিয় ছিল বা যতটা তার সুদূর প্রসারী প্রভাব ছিল, এখন হয়তো ততটা নেই। আপনাদের অঞ্চলে, সবং এর কথা যদি ধরি, সবং, পশ্চিম মেদিনীপুর, ওই অঞ্চলে আপনি কতটা সেটা বুঝতে পারেন যে রেডিও এখনো জনপ্রিয় আছে কি? আমি বলবো বেতার ভীষণভাবে জনপ্রিয় এই কারণেই আছে, এখন যে স্মার্টফোনে বেতার শোনা যাচ্ছে, এটাই কিন্তু বেতারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এখন যে কোনো জায়গা থেকে বেতারকে শোনা যায়, এটাই কিন্তু বেতারের সবচেয়ে বড় জিনিস। আর অরিজিৎ বাবু পেশাগতভাবে কি করেন? আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। কত বছর করছেন? আমি চাকরি জীবনে শুরু করেছিলাম 1999 সালে 31শে মার্চ। বিভিন্ন বিদ্যালয়ে স্থানান্তরিত হওয়ার পর আপাতত সবং পশ্চিম চক্রের আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছি। আপনার স্কুলের সহকর্মী বা ছাত্রছাত্রীরা, তারা কি জানে যে আপনি চিঠি লেখেন বা এই প্রাত্যহিক এই অনুষ্ঠানের কথা? আমার স্কুলের সহকর্মীরা, তারা এটাতে এতটাই উচ্ছ্বসিত, শুধু এটা নয়, বেতার আমাদের স্কুলের সঙ্গে অন্য একটা কারণে যুক্ত। প্রাত্যহিকীর যে আজকের দিনটার কিন্তু প্রতিদিনটা আমরা রেকর্ডিং করে আমাদের স্কুলে সেটা বাজাই, স্বাভাবিক কারণে তাদের বেতারের প্রতি একটা ভালোবাসা থাকে। যে বিষয়ে আপনি চিঠি লিখেছেন, সেরা চিঠির ক্ষেত্রে বিষয় ছিল পাশফেল। তো আরো বেশি করে জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনি বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত, যে এই যে পাশফেলের একটা ব্যঞ্জনা আমাদের কাছে হয়তো শুধু সীমিত থেকে যায় পড়াশোনার ক্ষেত্রে বা সেই ফলের ক্ষেত্রে, কিন্তু বৃহত্তর জীবনের ক্ষেত্রে পাশফেল অন্য অনেকভাবে আসতে পারে। সেইটা আপনি যখন ছোট ছোট ছেলে মেয়েদের পড়াচ্ছেন, তখন কি সেইটা কোনোভাবে তাদের মধ্যে চারিয়ে দেওয়ার কোনো চেষ্টা থাকে? আমার এই 2 দশকের বেশি শিক্ষকতা জীবনে আমি দেখেছি জিনিয়াস এবং সিরিয়াস। জিনিয়াসরা কখনো কখনো ফেল করে, কিন্তু সিরিয়াসরা কখনো ফেল করে না। সিরিয়াস হয়তো নাম্বারে কম পেয়েছে, কিন্তু পরবর্তীকালে জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে, জীবিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে অনেকটাই এগিয়েছে। আমার অনেক স্টুডেন্ট যারা হয়তো তথাকথিত প্রথমের ছাত্রছাত্রী নয়, তারা কিন্তু জীবন এবং জীবিকা দুটো দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে। শুধু অর্থনৈতিক নয়,
তাদের মানবিকতা, তাদের সামাজিকতা, যেটা আমাকে ভাবায়। যে কারণে আমি পাশ ফেলকে দেখেছিলাম, পাশ মানে শুধুমাত্র নাম্বারে পাশ নয়, জীবনের পাশটাকেই বড় পাশ। আর ফেল মানে শুধু নাম্বারে কম পাওয়া নয়, নাম্বার কম পাওয়া তো একটা পদ্ধতি মাত্র। জীবনের প্রতিষ্ঠিত হওয়া, জীবিকায় প্রতিষ্ঠিত হওয়াটাই বড় কথা। এবং প্রতিষ্ঠা তার পাশাপাশি হয়তো যে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা, সেটা হ্যাঁ, মানুষকে মানুষ করা। ঠিক। ভালো লাগলো অরিজিৎ বাবু আপনার কথা শুনে এবং আপনার সঙ্গে কথা বলে। আমরা শুনলাম অরিজিৎ দাস অধিকারীর কথা। সবং পশ্চিম মেদিনীপুর থেকে তিনি এসেছিলেন। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীর বিষয় ছিল পাশ ফেল। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন অরিজিৎ দাস অধিকারী। এবারে আমরা শুনে নেব অরিজিৎ বাবু সেই চিঠিটি যার জন্য তিনি সেরা নির্বাচিত হয়েছেন। অলিম্পিকের সেইলিং অর্থাৎ নৌবাইচ ইভেন্ট চলছে। সারা বিশ্ব দেখল লরেন্স লেমিক্স তার নৌকা তথা ইয়ট থামিয়ে বিপদগ্রস্ত সহ প্রতিযোগীকে সাহায্য করলেন। মানুষ দেখল জেতার ইচ্ছে অপেক্ষা জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ঘটনা। র্যাকেটবল প্রতিযোগিতার বিশ্ব খেতাব জয়ের ফাইনাল ম্যাচ, মাত্র 1 পয়েন্ট দরকার। এই অবস্থায় রুবেন গনজালেস ভালো শট নিলেন। রেফারি ও সহকারী রেফারি জয়ী ঘোষণা করলেও প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে করমর্দনকালে রুবেন বললেন ওটা ভুল শট ছিল। সেই মতো আবার খেলা হলো এবং তিনি হারলেন। কেন এমন করলেন? আমার নৈতিক সততা রক্ষা করার জন্য এটি আমাকে করতে হয়েছে। আমি আর বান্টু যমজ ভাই। আমাদের পড়াশোনা, খেলা, আঁকা সমস্ত দায়িত্ব ছিল মেজদার। আমি পড়ায় সবসময় বেশ ভালো, সবেতেই ফুল মার্কস। ভাই বান্টু খুব ডানপিটে, গাছে চড়া, মাছ ধরা, বনে বনে ঘুরে বেড়ানো। কোনো পশু পাখির ইংরেজি নাম জানে না, কিন্তু তার ডাক নকল করত নিখুঁতভাবে। মেজদার বকুনি ওর নিত্য সঙ্গী। এক রবিবার দুপুরে মেজদা বাজারে যাবেন। পড়ার শেষে আমাদের বললেন একটি কারখানার ছবি এঁকে রাখতে, ওটাই টাস্ক। আমি আঁকায় কত পুরস্কার পেয়েছি। চটপট রং পেন্সিল নিয়ে ত্রিকোণাকার অনেকগুলো গোডাউন, বড় উঁচু একটি চিমনি এবং তার মাথাতে গোল গোল করে ধোঁয়া এঁকে দিলাম। বড় গেট, আর সেই গেট দিয়ে বস্তা নিয়ে একটি লরি ঢুকছে আঁকলাম। বাজার থেকে এসেই দাদাকে ছবি দেখালাম। মেজদা বললেন ভালো হয়েছে, তবে রঙের মিশ্রণে আরো মন দিতে হবে। লিখলেন গুড, নম্বর দিলেন 9। তারপর বান্টুর খাতাটা নিয়েই দাদা চিৎকার করে বলেন এ কি এঁকেছিস? গাড়ি নেই, লোক নেই, এটা কি কারখানা? তোর চিমনির ধোঁয়া কোথায়? অপরাধীর মতো এসে মাথা নিচু করে দাঁড়ালো বান্টু আর মৃদু স্বরে বলল ওটা বাবার কারখানা দাদা। বাবার কারখানা 3 বছর লকআউট। বাবা আইসক্রিম ফেরি করে সংসার চালাচ্ছেন। মেজদা কিছুক্ষণ চুপ করে ভাবলে, তারপর বললেন আচ্ছা তুই পাঁচিল করেছিস, পাঁচিলে গেট করিসনি কেন? বান্টু ঝাঁঝালো গলায় বলে না, আমি গেট করব না, কখনো করব না। গেট করলেই ওরা তালা দিয়ে দেবে বলে ডুকরে কেঁদে উঠল। দাদা কেমন যেন আনমনা হয়ে খাতা পেন্সিল ফেলে দিয়ে বান্টুকে বুকে জড়িয়ে ধরেন। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে দাদারও। অবাক বিস্ময়ে আমি দেখছি আর নোনা জলে ভাসছি। জীবন সায়াহ্নে আজ আর্থিক নিরাপত্তার বলয়ে আমি একা, ছেলেরা ফরেনার। বান্টু প্রগতিশীল কৃষক, অনাথ আশ্রম নিয়ে মেতে আছে। মেজদাকে প্রশ্ন করতে সাধ জাগে, জীবনের নাট্যশালায় কে পাস কে ফেল। অরিজিৎ দাস অধিকারী, সবং পশ্চিম মেদিনীপুর। মে মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা অরিজিৎ দাস অধিকারীর সাক্ষাৎকার শুনলেন প্রথমে। তার সঙ্গে কথা বললেন দেবশ্রী ঘোষ। তারপর শুনলেন তার লেখা চিঠিটি। ধন আপনারা
প্রাত্যহিকের এই পক্ষে লিখছেন। শুরু করি অনিল বরণ রায় আপনার লেখাটি দিয়ে। এগরা, পূর্ব মেদিনীপুর থেকে আপনি চিঠি পাঠিয়েছেন। আমার অফিস যাতায়াতের পথটা ছিল রাঙামাটি জঙ্গলের ভেতর দিয়ে। সে আজ থেকে 30 বছর পূর্বের কথা। সে সময় সাইকেলেই যাতায়াত করতাম। তখন মোটর সাইকেল নেওয়ার ক্ষমতা ছিল না। আমাদের মেসটাও ছিল রাঙামাটিতে। জঙ্গলের পূব দিকে ছিল একটা ন্যাড়া পাহাড়, তার দক্ষিণ দিকে পাহাড়ের পাদদেশের পাথর কেটে কেটে পশ্চিম দিকে গোপগড়ের রাস্তা। জঙ্গল পাহাড়ের অটুট বন্ধন, এখানে সব একে অপরের সঙ্গে বাঁধনবিহীন বাঁধনে বাঁধা পড়েছে। এখান থেকে খানিক দূরে কংসাবতী নদী অবিরাম গতিময়তায় বয়ে চলেছে। চিরকাল বুকে বয়ে বেড়াচ্ছে কিছু মানুষকে, যারা এই নদীর মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। সে এক অপূর্ব মনোরম দৃশ্য। অফিস থেকে ফেরার সময় নদীর তীরে গিয়ে সেই প্রকাণ্ড বটবৃক্ষের নিচে বসতাম, যেখানে অসংখ্য ঝুরি নেমে মাটিতে মিশেছে। যেন মনে হতো বটগাছ তার সন্তানদের জন্য মাতৃক্রোড়ে আসন পেতে অপেক্ষা করছে, কখন তার সন্তানেরা আসবে। আমি কতদিন সেই বটবৃক্ষের তলায় বসে বসে নদী বক্ষে অবিন্যস্তভাবে বিচরণরত নৌকো ডিঙি দেখতাম। পশ্চিম দিগন্ত বিস্তৃত, রক্তিম সূর্যাস্তের ছায়া নদীর জলে খেলা করত। নদীবক্ষে ঘুরে ঘুরে মাছ শিকার করে যেসব মানুষের জীবিকা নির্বাহ হয়, নদীকে তারা মাতৃরূপে পুজো করে। তাদের সঙ্গে নদীর সম্পর্ক যেন বাঁধনবিহীন বাঁধন। যারা সারাদিন নদীর জলে ঘোরাফেরা করে, তারা গোধূলিতে নৌকার নোঙর করে মা গঙ্গা ভেবে নদীকে প্রণাম করে, ক্ষমা প্রার্থনা করে, আর মনে মনে বলে, মাগো, আমার সারাদিনের ভার তুমি বহন করেছ, আমার দোষ নিও না। এ যেন জন্ম জন্মান্তরের বাঁধনবিহীন বাঁধন। আমি নদী দেখতে বসে অজান্তেই মৎস্যজীবীদের জীবন, তাদের সুখ দুঃখের খবর নিতে নিতে কখন যেন তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে নিবিড় বন্ধনে বাঁধা পড়েছিলাম। লিখলেন অনিল বরণ রায়, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। মানব মজুমদার, বেথুয়া ডহরি, নদিয়া থেকে লিখছেন এবারের চিঠি। প্রায় 1 মাস হলো বুলবুলি এসেছে আমাদের বাড়িতে। রাস্তার ধারে রান্নাঘরের জানলার কপাটে বসে নীল আকাশে সাদা মেঘে পাখিদের উড়ে বেড়ানো দেখে। কখনো কখনো বৃষ্টির ফোঁটা গায়ে মেখে ডানা ঝাপটায়। মাস্টারমশাই বিশ্বনাথবাবু একদিন জানলায় মুখ রেখে বললেন, কদিন ধরেই দেখছি এটা তো বুলবুলি, টিয়া ময়না নয়। গাছে গাছে ঘুরে পোকা মাকড় খায়, জংলি পাখি, কোথায় পেলে? আমি বললাম, সেদিন সন্ধেবেলা আমার টেবিলে এসে বসেছিল, 8-10 দিনের বাচ্চা, বিড়ালে খেয়ে নেবে তাই রেখে দিয়েছিলাম রাতের মতন। সকালে কোনো গাছের ডালে বসিয়ে দেব, কিন্তু সকালে ওর কাজল কালো চোখ দুটোর বোবা চাউনি, হাতের উপর বসে খাবারের আকুতি, ও যেন বলতে চাইল এটাই আমার নিরাপদ আশ্রয়। গিন্নি বলল, মাস্টারমশাই, আমি ওকে আদর করে পুপুলি বলে ডাকি, সাড়াও দেয়, মাঝে মাঝে চলে যায়, আবার কিছুক্ষণ পরে ফিরেও আসে। পুপুলি চলে গেলে আমার খুব কষ্ট হবে। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ওকে খাওয়াই, চান করাই, আমার সব কথা শোনে। পুপুলি ওর মুখের দিকে তাকায়, চোখ পিটপিট করে। মাস্টারমশাই বললেন, ও তো একদিন চলে যাবেই, শুধু শুধু মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলছেন কেন? কষ্ট বাড়বে। সেদিন সকালবেলা টবের ফুল গাছে বুলবুলি বসতেই ছুটে এলো বাবাইদের বিড়াল। ভয় পেয়ে সেই যে উড়ে গেল, 4-5 দিন দেখা নেই। বাড়ির সবার মন খারাপ। হঠাৎই গতকাল বিকেলে জানলায় এসে বসল।
ওর মুখের দিকে করুণ চোখে তাকিয়ে টি টি করে উড়ে এসে গায়ে ঠোঁট বোলালো। গিন্নি বিড়বিড় করে বলল, কোন বাঁধনে বাঁধলি আমাদের? মানব মজুমদার, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। কি এই সম্বোধনে লিখছেন অবনী কুমার ঘোষ, গ্রাম 5 রক্ষী, পূর্ব বর্ধমান থেকে। বহুদিন পূর্বে অখিলেশ দূরবর্তী এক অফিসে চাকরি পায়। সেই দুশ্চিন্তার মধ্যেও সামান্য লোটা কম্বল সহ সেখানে যোগ দেয়। কর্মীরা এসে আলাপ করেন, কিন্তু কেউ থাকার বিষয়ে গরজ দেখান না। সন্ধ্যা সমাগমে নানা দুর্ভাবনার মাঝে দেবদূত সম এক ব্যক্তি বিজয় কৃষ্ণ সামন্ত মহাশয় এসে থাকার বিষয়ে জিজ্ঞাসা করায় অখিলেশ বলে, তা তো জানি না। ক্ষণিক ভেবেই তার ব্যাগটি নিয়ে বলেন, চলুন, আমার ভাড়া বাড়িতেই কষ্ট করে থাকবেন। তার মহানুভবতায় আপ্লুত অখিলেশ ভাবে, আলো যে যায় রে দেখা, হৃদয়ের পূব গগনে সোনার রেখা। গৃহে পৌঁছে দেখে মাটির দোতলার একটি মাত্র ঘরে স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে তার আবাস। তারই একপাশে থাকার ব্যবস্থা হয়। পরে তার উদ্যোগে একটি মেসে ঠাঁই হয় অখিলেশের। চলমান জীবনে বিভিন্ন প্রান্তে কর্মস্থল বদল হলেও সেই বিনি সুতোয় নাড়া বাঁধা স্বল্পদিনের পরিচিত সহকর্মী দাদার সঙ্গে আত্মিক বন্ধন দূরে থেকেও সর্বদাই অনুরণিত হয়েছে অখিলেশের হৃদয় আকাশে। অবসর গ্রহণের পর এই কিছুদিন পূর্বে বিভিন্ন সূত্র ধরে ওই বিজয়দার সন্ধান করে সে পৌঁছয় সুদূর ঝাড়গ্রামে ও বহু প্রচেষ্টায় খুঁজে পায় তার ঠিকানা। দীর্ঘকাল আড়ালে থেকেও অখিলেশ তাদের চিনতে পারে। দাদা বৌদি যার পন্নাই আহ্লাদিত হন। কোলে পিঠে করা তা সেদিনের পুত্র কন্যা এখন মধ্য বয়সে। স্বল্প সময়ই আবেগঘন আন্তরিকতায় ভাসে অখিলেশ। রাঙামাটির গন্ধে আর শাল পিয়াল বনপুষ্পের সুবাসিক্ত স্নিগ্ধ বাতাসে সকলে পুনরায় জারিত হয়। এই 5 দশকের বন্ধনের পুনর্নবীকরণকে কি বাঁধনবিহীন বাঁধন বলা যায় প্রাত্যহিকী? প্রৌঢ় অখিলেশ আজ নিয়মিত ওই পরিবারের সঙ্গে কুশল বিনিময়ে প্রাণের পরশ পায়। আর অন্তরের একতারায় আসেন রবি ঠাকুর। আধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে, তার গন্ধ কোথায় রে? গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়ে মাঝে লুটে, ওরে রাখবো কোথায় রে? সকলকে আন্তরিক প্রীতির বাঁধনে অবনী কুমার ঘোষ, গ্রাম 5 রক্ষী, জেলা পূর্ব বর্ধমান। জানলা খুলতেই বাইরে থেকে রোদ এসে ঢুকল। অবনীন্দ্র মোহন রায় আপনার চিঠিটি পড়ছে, ব্রহ্মপুর, কলকাতা থেকে লেখা। জানলা খুলতেই বাইরে থেকে রোদ এসে ঢুকল, ছড়িয়ে পড়ল ঘরে। আগের চেনা রঙের মতো নয়, উজ্জ্বল বর্ণ হারিয়ে গিয়ে বিবর্ণ হয়ে পড়েছে। ঘরেরও বয়স বেড়েছে। মনে মনে ভাবছিলাম, কতদিন আসা হয়নি এই গ্রামে, ঢোকা হয়নি নিজেদের এই বাড়িতে, তাই সময়ের ক্ষতচিহ্ন পড়েছে ঘরে। সিলিং থেকে প্লাস্টার খসে পড়েছে, জং ধরেছে জানলার লোহার রডে। ঘরের কোণে কোণে জমেছে মাকড়সার জাল, ধুলো ময়লা ছড়িয়ে আছে সারা ঘরময়, দম বন্ধ করে দিচ্ছে ভ্যাপসা বাতাস। সময় যে ধীর পদক্ষেপে এগিয়ে গেছে টেরই পাইনি। পাশেই পড়ার টেবিল, টেবিলের ড্রয়ারটা টানলাম। একপাশে পড়ে আছে দামি কলম, ধুলো মাখা, শরীরে বাসা বেঁধেছে ক্ষয়ের চিহ্ন। মনে পড়ছে সেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য হেডমাস্টার মশাই মহিতোষবাবু আমার হাতে এটা তুলে দিয়ে বলেছিলেন,
ভালো রেজাল্ট করেছো, স্কুলের মুখ উজ্জ্বল করেছো। এই পেনটা দিলাম, যত্ন করে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। পায়ের কাছে মেঝেতে ছোট টিনের বাক্সে অনেক কিছুর মধ্যে রয়ে গেছে আমার ঘড়ি ওড়াবার লাটাই। সুতোগুলো ছিঁড়ে পড়ে আছে তলায়। লাটাইটা হাতে তুলে নিতেই স্মৃতি পিছন দিকে ছুট লাগালো। স্কুল ছুটির পর আমরা দল বেঁধে চলে যেতাম মিত্তিরদের খেলার মাঠে। ঘুড়ি ওড়াতাম আমি, অতীন, সুকোমল। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। জানি না ওরা আজ কে কোথায় আছে। ওরা কি এখনো তেমনই আছে? মেঝেতে পড়ে আছে গুলতিটা, দেখে হাসি পেয়ে গেল। এখনো দিব্যি আছে। কানে এসে ঢুকছে টুকরো কথা। ঠাকুমা বলছেন, হ্যাঁ রে দাদু ভাই, অনেকক্ষণ থেকে কাক দুটো বড় জ্বালাচ্ছে। রোদে যে একটু বড়ি শুকোতে দেবো তারও জো নেই। তোর গুলতিটা দিয়ে একটু তাড়া দেখি ওদের। এসব কথা ভাবছি আর মনের অতল থেকে স্মৃতিরা এক এক করে জেগে উঠছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। বুঝতে পারছি আমাকে একা পেয়ে আমার ছোটবেলার স্মৃতিরা আমার কাছে ফিরে এসেছে। পায়ে পায়ে বেরিয়ে আমি। বাড়ির উঠোনে শিউলি গাছটি ঠিক তেমনই আছে। দুর্গাপুজোর আগের থেকে সারা বাড়ি মম করত ফুলের গন্ধে। বাড়ির পিছনের দরজা দিয়ে কয়েক পা গেলেই বইছে গঙ্গা নদী। বর্ষাকালে জল ধেয়ে আসতো আমাদের বাড়ির উঠোনে। কয়েকটি দিন দুশ্চিন্তায় রেখে নদী আবার ফিরে যেত তার স্থানে। ঠাকুরদা, ঠাকুরমা, মা, বাবা গত হয়েছেন বহুকাল। ভাই বোন থাকে দূরে। কর্মসূত্রে আমি থাকি বাইরে। আশাও হয় না, বাড়িটি দেখভাল করার কেউ নেই। ভগ্ন দশা তার। দাঁড়িয়ে আছে একাকী নিঃসঙ্গ হয়ে। শুধু বাবার বন্ধু পরেশ কাকা মাঝে মাঝে আসেন দেখাশোনা করতে। তারও বয়স হচ্ছে, তিনি আর কত দিক সামলাবেন। যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। বাড়িটি স্মৃতি দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখছে। আমার শৈশবের চেনা মানুষজন, যেমন মহিতোষবাবু, অতীন, সুকোমল আর আমার প্রিয় আত্মজনেরাও স্মৃতিপথ দিয়ে ফিরে আসছেন। আমি অনুভব করছি এখানকার ঘাস, লতা, পাতা, বাতাস, নদী, ফুল, ফল সবাই আমার চেতনাকে ভালোবাসা দিয়ে আচ্ছন্ন করে রেখেছে। এক বাঁধনবিহীন গ্রন্থিতে আমি বাঁধা পড়ে গেছি। অবনীন্দ্র মোহন রায় পাঠিয়েছিলেন এই চিঠি ব্রহ্মপুর, কলকাতা থেকে।